সংবিধান রক্ষা করা কি আসলে জরুরি? জরুরি যদি না হয়, ইউনূস সরকার কেন সংবিধান বাতিল করতে পারছে না? উনি কেন পারছেন না বাতিল করতে? আর বাতিল যদি করতে হয়, এখানে ছাত্ররা কি করবে আসলে? এটা তো খুব এক অর্থে খুব সহজ আর খুব কঠিন প্রশ্ন। সহজ হচ্ছে, ছাত্ররা যখনই জয়যুক্ত হয়েছে, মানে হাসিনাকে ভাগিয়ে দিয়েছে দেশ থেকে, হাসিনা পালিয়েছে প্রাণ নিয়ে বাঁচার জন্য, অথবা মানে জেলে যাতে জেলে না হয় তার জন্য পালিয়েছে দেশ ছেড়ে, তখনই সংবিধান বাতিল হয়ে গেছে, কিছুই নাই, আর থাকে না বাস্তবে। তারপরও আছে, মানে ডেড বডির মতো অনেকটা। হ্যাঁ, তারপরও আছে। কেন আছে? প্রশ্নের উত্তর দেওয়াটা অত সহজ না, কিন্তু কেন আছে? থাকার কথা না তো। হ্যাঁ, থাকার কথা না। থাকার কথা না, এটা আবর্জনা। সে আবর্জনার মধ্যে তারা, ছাত্ররা তাদের প্রতিনিধি হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কেন পাঠালো? ইউনূস তো যেভাবেই হোক একটা বিপ্লবী শক্তির প্রতিনিধি হয়েছেন। তিনি কি চেয়েছেন না চেয়েছেন তার চেয়ে বড় কথা হচ্ছে যে তিনি প্রতিনিধি হয়েছেন ছাত্র অভ্যুত্থানের, বিপ্লবী অভ্যুত্থান, ছাত্র জনতার যে বিপ্লবী অভ্যুত্থান ছিল তার প্রতিনিধি হিসেবে তিনি আবির্ভূত হলেন। ছাত্ররা তাকে প্রতিনিধি করলো, তিনি রাজি হলেন। এবং সব বর্তমান ব্যবস্থা যখন শূন্যতা দেখা দিল, তাদের নেতৃত্বহীনতা, আর নেতা তো ছিল হাসিনা এবং তার সরকার, এরা পালালো যখন, সেই শূন্য জায়গা পূরণ করতে গেলেন প্রফেসর ইউনূস এবং তার অন্তর্বর্তী সরকার। এখন কিন্তু সাংঘাতিক ঘটনা, এটা কিন্তু একটা বিপ্লবী অভ্যুত্থানের জয়। এটার সঙ্গে পুরাতন ব্যবস্থা সবকিছু চলে যাওয়ার কথা। তারপর দেখা যাচ্ছে যে পুরাতন ব্যবস্থার প্রতিনিধি হিসেবে রয়ে গেছে হাসিনা, নাই, কিন্তু রাষ্ট্রপতি আছে, সংবিধান আছে, সংবিধান আছে, রাষ্ট্র ব্যবস্থা বহাল আছে, রাষ্ট্র ব্যবস্থা বহাল আছে। এবং প্রফেসর ইউনূস সংবিধান, মানে যে সংবিধানের অধীনে শপথ নিচ্ছেন ইয়ের কাছে, রাষ্ট্রপতির কাছে, তথাকথিত রাষ্ট্রপতির কাছে। সেই সংবিধান হচ্ছে ৭২-এর সংবিধান, আওয়ামী লীগ যেটাকে ব্যবহার করে দেশ শাসন করেছে। সেই বৈধ ভিত্তিটা মেনে নিয়েছেন প্রফেসর ইউনূস, অর্থাৎ ছাত্রও মেনে নিয়েছে। তা নাহলে তাদের প্রতিনিধি হিসেবে তো গিয়েছিলেন, ছাত্ররা তো নিয়োগকর্তা হিসেবে। ইউনূস, প্রফেসর ইউনূস তো বলেছেন, নিজেই বলেছেন যে আমি, ছাত্ররা আমার নিয়োগকর্তা। বাস্তব সত্যি তাই, ঘটল তাই। ছাত্র তার নিয়োগকর্তা, রাষ্ট্রপতি তার নিয়োগকর্তা না। কিন্তু প্রফেসর ইউনূস দিচ্ছেন, শপথ দিচ্ছেন এই রাষ্ট্রপতির কাছে, অর্থাৎ ৭২ সংবিধানের কাছে, অর্থাৎ বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থার কাছে উনি শপথ দিচ্ছেন। এটা একটা অদ্ভুত স্ববিরোধ। এটা হতে পারে না, এই স্ববিরোধ নিয়ে চলা এটা সম্ভব না, কিন্তু চলছে। ৬ মাস পার করে দিয়েছে, ৬ মাস পার হয়ে চলছে। ৬ মাস আগে, আরো বেশি সময় আগে ভেগেছে এখান থেকে হাসিনা, তার দলবল নিয়ে পালিয়েছে দেশ ছেড়ে। এখন যারা দেশে লুকিয়ে চুরিয়ে আছে তাদের কথা আলাদা, বাদ বাকি সব ভারতে আশ্রয় গিয়ে দিয়েছে, ২-৪ জন বাইরে, কেউ হয়তো ইউরোপে গেছে, কেউ আমেরিকায় গেছে, আমরা জানি না কে কোথায় কজন গেছে। মূলত এরা ভারতে আশ্রয় নিয়ে আছে বেশিরভাগই। তাদের সাহায্যে তারা এখানে এই জগদ্দল শাসনটাকে, শাসন ব্যবস্থাকে চাপিয়ে রেখেছিল দেশে। যাদের সাহায্য তাদের কাছে এরা পালিয়েছে, আশ্রয় নিয়েছে গিয়ে। তো এখন একটা অদ্ভুত অন্তর্দ্বন্দ্বের মধ্য দিয়ে দেশ চলছে। একদিকে পুরাতন ব্যবস্থার বহু কিছুই বহাল আছে, আর একদিকে নতুন ব্যবস্থা, যে নতুন বন্দোবস্ত যেটা হওয়ার কথা, ছাত্র অভ্যুত্থানের ফলে যে বন্দোবস্ত হওয়ার কথা, তার প্রতিনিধি হিসেবে ইউনূস সরকার আছে। ইউনূস সরকারের থাকাটা এই সংবিধানের সঙ্গে, প্রথম ব্যবস্থার সঙ্গে কিন্তু সঙ্গতিপূর্ণ নয়, কিন্তু সেটাকে তো মেনে নিয়েছেন ইউনূস, যেমন মেনে নিয়েছেন ব্যক্তিগতভাবে, তার সরকার মেনে নিয়েছে,
তেমনি ছাত্ররা তো মেনে নিয়েছে সেটাকে, কিন্তু এটা সম্ভব না, এভাবে চলতে পারে না তো একটা দেশ। হয় ৭২ সংবিধানে ফিরতে হবে, তার পুরো ব্যবস্থাকে গ্রহণ করতে হবে, অথবা এটা বর্জন করতে হবে, মাঝখানে কোনো রাস্তা নাই। এই দুটো টানা হ্যাচড়ার মধ্য দিয়ে দেশ চলতে পারে না, দুটো টানা হ্যাচড়ার মধ্য দিয়ে দেশ চলছে, এখন পর্যন্ত চলছে। এটা কিন্তু একটা অচল অবস্থার মধ্য দিয়ে দেশকে নিয়ে যাচ্ছে। এই জন্যই ৬ মাসে তেমন কোনো পরিবর্তন দেশে হয় নাই। আরো অনেক পরিবর্তন দরকার ছিল, অনেক অনেক পরিবর্তন দরকার ছিল দেশে, সমস্ত রাষ্ট্র ব্যবস্থার আমূল পরিবর্তন দরকার ছিল। বাস্তবে বিচারগুলো শুরু করা দরকার ছিল, বিচারগুলো অবিলম্বে শুরু হওয়া উচিত ছিল, বিচার এবং শাস্তি। বিচার তো আগস্ট মাসে আসলে শুরু হয়ে যাওয়া উচিত ছিল। হ্যাঁ, আগস্টে শুরু হওয়া উচিত ছিল, এবং শাস্তিও দেওয়া শুরু হওয়া উচিত ছিল। এখনো সময় আছে, আমি বলি না সময় শেষ হয়ে গেছে, কিন্তু এই যে একটা অদ্ভুত অবস্থা তৈরি হয়েছে, একটা জগাখিচুড়ি এক ধরনের, জট পাকিয়ে আছে পুরাতন ব্যবস্থা, নতুন বন্দোবস্তের ব্যবস্থা, নতুন ব্যবস্থা, এই উভয়ের এক ধরনের জড়াজড়ি করে থাকা অবস্থা। এটা অন্তর্দ্বন্দ্বমূলক, একটা প্রচন্ড প্রচন্ড অন্তর্দ্বন্দ্বমূলক ব্যবস্থা কিন্তু এখন চলছে দেশে। এটার অবসান হওয়া দরকার। এইটা বেশি দিন চলবে না এভাবে, হয় বিদ্যমান ব্যবস্থার পতন হবে, নয় ছাত্র শক্তির পতন হবে, দুটোর একটা। মূলত ছাত্রদের এখানকার বিপ্লবী পরিবর্তনটা ঘটিয়েছে, আর তো কেউ গড়ায় নেই, অন্যরা সাথে থাকতে পারে, সমর্থন দিতে পারে, সমস্ত সমাজের সমর্থন নিয়ে তারা বিপ্লবটা ঘটিয়েছে, কিন্তু ছাত্ররা তো ঘটিয়েছে এটা। আর হচ্ছে তার বিপরীতে যেটা আছে সেটা হলো আওয়ামী লীগ এবং তার দ্বারা পালিত যে ব্যবস্থা, তার দ্বারা সংরক্ষিত যে ব্যবস্থা, সেটা তার সঙ্গে আমলাতন্ত্র, সেনাবাহিনী, অনেক কিছু আছে, পুলিশ আছে, বিচার ব্যবস্থা আছে, বহু কিছু আছে। এখন এই অবস্থাটা পরিবর্তন দরকার। আমার ধারণা আসলে দেশ এমন একটা দ্বন্দ্বের মধ্য দিয়ে যাচ্ছে যে ক্রমে ঘনীভূত হবে, ক্রমে অচল অবস্থা আরো গভীর হবে, এবং একসময় একটা বিস্ফোরণ ঘটবে। এইভাবে চলতে পারে না, এই গোজামিলের মধ্য দিয়ে চলতে পারে না। আর ছাত্রদেরকে বিশেষ করে এই বিষয়গুলো সবচেয়ে বেশি ভাবতে হবে, কারণ পরিবর্তনের নায়ক তারা এই দেশে, এটি বাস্তব, এটাকে অস্বীকার করে কিছু করা যাবে না। বয়স কম, লেখাপড়া কম, লেখাপড়া করার ধান্দাবাজদের চেয়ে অনেক বেশি যোগ্য। আমাদের ধান্দাবাজের দরকার নাই, আমাদের সৎ মানুষের দরকার, যারা যেটা বলে সেটা বিশ্বাস করে, তার জন্য প্রাণ দিতে পারে, এরকম শক্তির দরকার আমাদের। সেদিক থেকে আমি বলবো ছাত্রদেরকে সমস্ত ব্যবস্থাটাকে নতুন করে, তাদের সবকিছু নতুন করে ভাবা দরকার এখন, এবং সিরিয়াসলি পদক্ষেপ দেওয়া দরকার, তাদের পদক্ষেপ গ্রহণ করা দরকার কতগুলো ক্ষেত্রে আমূল পরিবর্তনের জন্য। এবং তাদের প্রতিনিধি হিসেবে যে সরকার আছে এখন, সরকারের অন্তর্বর্তী সরকার যেটা আছে, এই সরকারের উপরে চাপ দেওয়া দরকার কতগুলো কাজ করার জন্য, আমূল পরিবর্তনের জন্য। সেটা শুধু সংস্কার না, আসলে গোটা রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তন দরকার, পুনর্গঠন দরকার, সবকিছুর পুনর্গঠন দরকার।